আমরা আমাদের রাত্রিকালীন ক্লাসে সে আগের মতোই পূর্বে যে সকল প্রশ্ন পরীক্ষা এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। যাই হোক, তো আমার এই যে বিষয়টি একটু কথা বলিনি, আমাদের রিয়াজ ও হঠাৎ করে আবার ভিডিও কল দিয়ে বসে থাকে। এখন কি বলবো বলো, এরা দুদিন না করে দিছে আমি। তো হ্যাঁ, এগুলো হাতে চাপ লেগে আবার চলে। এগুলো অপছন্দ করি। শিখে তারপরে আসবা, সামনে পরীক্ষা, নলে আমি ঠিকই তোমাকে বাদ দিয়ে দিতাম। যাই হোক, আমরা আলোচনায় চলে আসি। আমরা গতকালকে সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম, সর্বশেষ আমাদের আলোচনাটা ছিল কি? সর্বশেষ আমাদের আলোচনা ছিল সেটা চার্জশিট বা অভিযোগ পত্র বলতে কি বোঝেন, এই তো নাকি রাকিব? ওটা স্যার, ওটা শেষ পর্যন্ত আলোচনা ছিল। চার্জশিট কাকে বলে বা অভিযোগ পত্র বলতে কি বোঝে, এটা আমরা আলোচনা করি। চার্জশিট বলতে যেটা বোঝায় যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা তার মামলা তদন্ত সমাপ্ত করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে অভিযুক্ত করে আদালতে যে পুলিশ প্রতিবেদনটা দাখিল করেন, সেটি হলো চার্জশিট। যাই হোক, আমরা আজকে আলোচনা করব হইচই বিজ্ঞাপন বলতে কি বোঝেন বা হইচই বিজ্ঞাপন কাকে বলে। হইচই বিজ্ঞাপন সম্পর্কে তোমাদের ধারণা আছে, জাফর ইকবাল? জাফর জি স্যার, ইকবাল, আছে স্যার। জি স্যার। হইচই বিজ্ঞাপন কাকে বলে? স্যার, মানে পিএরপি 250 অনুযায়ী স্যার চোরাই মাল উদ্ধার এবং আপনার চোরাই মাল দস্যু মাল, এরকম চোরাই মাল উদ্ধারের লক্ষ্যে পার্শ্ববর্তী থানা যে বিজ্ঞাপন দেওয়া হয় বা পত্র ইস্যু করা তাকে হয়েছে মানে বিজ্ঞাপন বলে। আসলে হইচই বিজ্ঞাপনের যে বিষয়টি বলা আছে পিআরবি 250 বিধিতে, তোমাকে আগে ওটা। পিআরবি 250, যাহাই হইচই বিজ্ঞাপন তাহাই সরগোল নোটিশ। যেটা হইচই বিজ্ঞাপন সেটাই হলো সরগোল নোটিশ। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হইচই বিজ্ঞাপনের অপর নাম হলো সরগোল নোটিশ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, চিৎকার ইন্ডাস্ট্রি। এটা বা হিউ অ্যান্ড ক্যারি এটাকে বলা হয়, বা চিৎকার নোটিশ। অর্থাৎ এই ইয়ার সারমর্ম হলো, যখন কোনো ব্যক্তি যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে, অন্য লোকের কাছে সাহায্য সহযোগিতা চায়, চিৎকার করে, তখন আশেপাশের লোকজন এগিয়ে আসে। অনুরূপভাবে এই হইচই বিজ্ঞাপনের যে কথাটি আছে সেখানে বলা আছে যে এই বক্তব্যটি এরকমই যে যখন থানা এলাকায় কোনো এই নিম্নবর্ণিত অপরাধ সংঘটিত হয়, তখন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার পার্শ্ববর্তী থানাসমূহে যে সকল পার্শ্ববর্তী থানাসমূহে যে সকল সাহায্য সহযোগিতা চান, সেটিকে বলা হয় চিৎকার নোটিশ বা হইচই বিজ্ঞাপন। এখানে যে বিষয়টি বলা আছে যে কি কি কারণে এই হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়ে থাকে, তোমরা পিআরবি 250 বিধি সুন্দর করে লিখে দিবা। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই সোহেল? জি স্যার। কি রাজলক্ষ্মী বা জান্নাতুল, আমার কথা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে তল্লাশির আগে পরে তো আমরা মোটামুটি জানি। পুলিশ হেফাজতে কোনো মহিলা বন্দী থাকলে করণীয় কি? পুলিশ হেফাজতে যদি কোনো মহিলা বন্দী থাকে, সেক্ষেত্রে করণীয় কি? কি করব আমরা? আমার কথা কি বুঝতে পারছো? কি তোমরা আমার কথা বুঝতে পারো না, না শোনো না? শোনা যায় স্যার। কি ব্যবস্থা গ্রহণ করবো আমরা, সামেদুল? তো মুশকিল, কথা বলে না কেন নাজমুল? স্যার, পিআরবি 327 অনুযায়ী হবে শোনো, নাকি স্যার? পুলিশ হেফাজতে কোনো মহিলা বন্দী থাকলে তাকে আলাদা হাজতখানায় রাখতে হবে। কোথায় বলা আছে? পিআরবি 327 বিধিতে বলা আছে। হাজতখানায় যদি মহিলা থাকে সেক্ষেত্রে বিধিতে, আচ্ছা বলা আছে যে সেক্ষেত্রে পিআরবি বিধিতে যাচাই উল্লেখ থাকুক না থাকুক, হাজতখানার চাবি অফিসার ইনচার্জের নিকট থাকবে। অর্থাৎ
বিষয়টি হলো, যদি কোনো মহিলা হাজতি থাকে সেক্ষেত্রে চাবি কার কাছে থাকবে? হাজত খানার অফিসার ইনচার্জের নিকট থাকবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা আছে যে সেক্ষেত্রে যদি নারী পুলিশ না থাকে, সেক্ষেত্রে মহিলা আনসার এনে তার পাহারার ব্যবস্থা করতে হবে, এই তো নাকি? জি স্যার। আর যদি তার দেহটা তল্লাশির প্রয়োজন দেখা দেয়, তাহলে সিআরপিসির 52 ধারা অনুসরণ করে মহিলা দ্বারা কোন তল্লাশি করে একজন দিতে হবে। নারীকে দিয়ে তার দেহটা তল্লাশি করতে হবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, এবং 328 বিধি অনুসরণ করে হাজতখানায় রাখতে হবে স্যার। এছাড়াও যে কিছু বিষয় এখানে বলা আছে, যাই হোক, আমরা একটা বিষয় এখানে আলোচনা করি, বিট পুলিশিং কাকে বলে? বিট পুলিশিং বলতে কি বুঝেন? বিট পুলিশিং কাকে বলে? আমার কথা কি বুঝতে পারছো? বিট পুলিশিং কাকে বলে? বিট পুলিশিং কাকে বলে? বিট পুলিশিং। জি স্যার, বুঝছি। বিট পুলিশিং কত, পিআরবি কত? 356 56। ধারায় তো বিট পুলিশিং না না, সম্পর্কে কি পাওয়া বলা নেই। আছে যে আহ, বিট হলো যে ভোগের, আচ্ছা, পুলিশের অধিক্ষেত্রের একটি ছোট অংশকে বিভিন্ন ভাগে ভাগ করে এইটা বিট পুলিশিং পরিচালনা করা হয়ে থাকে। পিআরবি 356 এটা আমাদের এরকম গুরুত্বপূর্ণ নয়। আমরা যেটা আলোচনা করব, এটা তোমরা একটু দেখে নিবা, গ্রাম্য পুলিশের মর্যাদা এবং চৌকিদার দফাদারের দায়িত্ব এবং কর্তব্য, পিআরবি 362। গ্রাম্য পুলিশের মর্যাদা, গ্রাম্য পুলিশে কিন্তু চৌকিদার, বুঝতে পারছো? জি স্যার। তাদের দায়িত্ব এবং কর্তব্য কি, এটা পিআরবি 362-তে উল্লেখ করা আছে, হ্যাঁ। আচ্ছা, প্রশ্ন হলো, আপনি 10 জন আসামি নিয়ে ট্রেন যোগে রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে একজন আসামি ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে যায়, কমান্ডার হিসেবে আপনার করণীয় কি? কি তোমাদেরকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি, বুঝলাম না। কমান্ডার হিসাবে করণীয় হবে পিএরপি 703-এ 703-এর ঢয়ে ঢতে ঢতে উল্লেখ আছে, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে পার্শ্ববর্তী যে থানা এলাকায় এরকম ঘটনা ঘটে, ওই থানা এলাকায় সংবাদ দিতে হবে এবং বাকি আসামিদেরকে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছতে হবে স্যার। মানে বক্তব্যটা হলো, আসামিটা এরকম পলায়ন করলে যে থানা এলাকা থেকে পলায়ন করেছে সেই থানার সংশ্লিষ্ট অফিসার ইনচার্জকে অবহিত করতে হবে, এবং অন্যান্য যে সকল আসামি আছে সেগুলোকে কাগজপত্র নিয়ে নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে, এটাই নাকি? জি হুম। স্যার। এবং এই কাগজপত্রটা ওই জেলখানায় পাঠাতে হবে, জেলখানা থেকে আসামিটা আনা চিঠিগুলো হয়েছে। ওই জেলখানায় আবার জমা দিতে হবে। আচ্ছা, তোমাদের একটু ইয়া কথা বলি আমরা, আহ সাক্ষ্য আইনের দু একটা প্রশ্ন তোমাদের জানা দরকার। ইঙ্গিতবহ প্রশ্ন কাকে বলে? ইঙ্গিতবহ প্রশ্ন অর্থাৎ সাক্ষ্য আইনের 141 ধারা অনুযায়ী ইঙ্গিতবহ প্রশ্ন বলতে বোঝায় প্রশ্নকর্তা যে উত্তর আশা করে সেই তা পরিষ্কার উত্তরের মধ্যে যদি দুঃখিত, সেই প্রশ্নের মধ্যে যদি উত্তর লুকায়িত থাকে, এই আচ্ছা, ধরনের ইঙ্গিত। প্রশ্নটাকে বলা হয় ইঙ্গিতবহ প্রশ্ন। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ ইঙ্গিতবহ প্রশ্ন বলতে বোঝায়, সাক্ষ্য আইনের 141 ধারা অনুযায়ী ইঙ্গিতবহ প্রশ্ন বলতে বোঝায় প্রশ্নকারী যে উত্তর আশা করে সেই উত্তরটা যদি প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে, তাহলে এই ধরনের প্রশ্নকে বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। হুম। অর্থাৎ তুমি যে উত্তরটা আশা করো সেই উত্তরটা যদি প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে, এই সাক্ষ্য আইনের 141 ধারা অনুযায়ী এই ধরনের প্রশ্নটাকে বলা হয় ইঙ্গিতবহ প্রশ্ন। আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এজাহার, কেস ডায়েরি, অনলাইনে জিডি বা অনলাইনে এজাহার, এটা কি আদালতে প্রাসঙ্গিক কত ধারা অনুযায়ী? সাক্ষ্যয়নের 35 দিনের মধ্যে আদালতে প্রাসঙ্গিক স্যার। মনে রাখো, এটা 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক, কারণ এটা অনেক সময় তোমাদেরকে দুই একটা উল্টাপাল্টা প্রশ্ন দিতে পারে, তবে প্রশ্ন এবার সহজ হবে, বেশি একটা কঠিন হবে না, ঘোরানো পেঁচানো হবে কিন্তু প্রশ্ন সহজ হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, তাহলে আমরা লিখবো, সাক্ষ্য আইনের 35 ধারায় উল্লেখ করা আছে জেনারেল ডায়েরি, কেস ডায়েরি বা এফআইআর, অনলাইনে এজাহার সম্পূর্ণ 35 ধারা অনুযায়ী আদালতে প্রাসঙ্গিক, এই তো নাকি? জি স্যার।
আচ্ছা, প্রশ্নটা হলো কি কি অযোগ্যতা থাকলে আহ প্রশ্ন হলো কোন স্বীকারোক্তি স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। ভালো করে বোঝো, কোন স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। এটা কত ধারা? স্যার, সাক্ষ্য আইনের 24 ধারা অনুযায়ী ভয়ভীতি প্রলোভন দেখায় যে কোনো স্বীকারোক্তি আদায় করা হয়, সেই স্বীকারোক্তি আদালতে তার বিরুদ্ধে প্রমাণ করা যায় না। গুড, এটা মনে রাখবা। আমরা লিখবো সাক্ষ্য আইনে 24 ধারায় উল্লেখ করা আছে, প্রলোভন, প্রতিশ্রুতি, ভয়ভীতি দেখিয়ে কোনো স্বীকারোক্তি আদায় করা হলে এই ধরনের স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির বিরুদ্ধে আদালতে ব্যবহার করা যায় না বা গ্রহণীয় সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। কি নাজবুল, আমার কথা বুঝতে পারছো? কি জান্নাতুল, রাজলক্ষ্মী? জি স্যার, বুঝতে পারছি। এগুলো বোঝো, দুই একটা প্রশ্ন যদি উল্টাপাল্টা আসে যেন লিখে দিয়ে নাম্বারটা কভার করতে পারো, বুঝতে পারছো? নাম্বারটা যেন বেশি কম। সামেদুল, কি বুঝছো? সামেদুল, জি স্যার, বুঝছি স্যার। কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য দেওয়ার যোগ্য? যেই ব্যক্তি আদালতে আদালতে স্যার, কথা স্যার, যে বলতে পারবে ব্যক্তি বা আদালতে কথা জিজ্ঞাসাবাদের বুঝে প্রশ্নের উত্তর উত্তর দিতে দিতে পারে পারবে। সে হচ্ছে। আচ্ছা, আমরা বারবার করে আমি একটা কথা বলি যে যখনই আমরা আলোচনা শুরু করি না কেন আমরা যেন প্রথমে ধারা দিয়ে শুরু করি, ঠিক আছে? জি স্যার। আমরা লিখবো সাক্ষ্য আইনের 118 ধারায় উল্লেখ করা আছে ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন তিনি। বিষয়টা জি বুঝতে স্যার। পারছো? জি স্যার। কে সাক্ষ্য দেওয়ার অযোগ্য? আমরা লিখবো ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য 118 ধারা অনুযায়ী যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন না। আমার কথা বোঝা গেছে? কি আমার কথা শুনছো? কি আমার কথা শুনতে পাও না? কে? কাটা কাটা শোনা আসছে। স্যার। আরে ইন্টারনেটও ভেজাল করে রে বাবা। বৃষ্টি এত- হচ্ছে, এই জন্য কাটা কাটা আসছে। না, ইন্টারনেট স্যার, শুনতে পারি স্যার, মিনিটের জন্য স্যার। এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য? ওই ব্যক্তি সাক্ষ্য দেওয়ার অযোগ্য যিনি কিনা আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন না, তিনি সাক্ষ্য দেওয়ার অযোগ্য। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। একটা সেকেন্ড ভাই, গল্প শেষ। তাহলে আমরা দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ নিতে পারি, সেটা হলো যে এজাহার, কেস ডায়েরি, জেনারেল ডায়েরি বা অনলাইনে জিডি, প্রাসঙ্গিকতা। আর একটা আমরা এখানে নিতে পারি যে কোন ধরনের স্বীকারোক্তি সেই স্বীকারোক্তি প্রদানকারীর বিরুদ্ধে আদালতে প্রমাণ করা যায় না। আর একটা নিতে পারি যে কি কি অযোগ্যতা থাকলে আহ একজন ব্যক্তি সাক্ষ্য প্রদানের অযোগ্য বা কে সাক্ষ্য প্রদানের যোগ্য, এই বিষয়টা আমরা আলোচনা করব। পুলিশ কি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি কখনো প্রশ্ন আসে যে হ্যাঁ, পুলিশ যদি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন সেক্ষেত্রে পুলিশ সাক্ষ্য দেওয়ার যোগ্য। একজন শিশু কি সাক্ষ্য দেওয়ার যোগ্য? তাহলে আমরা ধরে নেব এই সাক্ষ্য আইনের 118 ধারায় বলা আছে শিশুটি যদি আদালতের জিজ্ঞাসিত প্রশ্ন বুঝে উত্তর দিতে পারেন তাহলে তিনি সাক্ষ্য দেওয়ার যোগ্য। আচ্ছা, 118, বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য? বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য? স্যার, সাক্ষ্য আইনের 119 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষী হিসেবে গণ্য হবে স্যার। মানে বক্তব্যটা কি জন্য? অর্থাৎ তুমি আমি মুখে অর্থাৎ তুমি আমি আদালতে দাঁড়িয়ে মুখ দিয়ে যে কথাটা বলবো এটা যতটুকু মূল্য, অনুরূপ ভাবে যে কথাবার্তা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে কথাবার্তা বলে থাকেন, এই ধরনের ব্যক্তির বক্তব্যটা আদালতে কোনো ব্যক্তি যদি লিখে নেন বা সেও যদি লিখে দেয় তাহলে ওই লেখাটাই মৌখিক স্বাক্ষর ন্যায় আদালতে গ্রহণযোগ্য। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তা যে কথাবার্তা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে বোঝাতে সক্ষম, এই ব্যক্তির বক্তব্যটাই আদালতে মৌখিক সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য সাক্ষ্য আইনের 119 ধারায়। আমার কথা বুঝতে পারছেন না বোঝা নাই?
জি স্যার। স্যার এখন এই সাবেদুলের তো সমস্যা হয়ে গেছে, চিন্তা করতেছে যে আবার এটা আবার কোন ধারার প্রশ্ন স্যার জিজ্ঞেস করতেছে, তাই না? যে পুলিশ কি হ্যাঁ। সাক্ষ্য হিসেবে যোগ্য? খুব প্রস্তুত হলে তো পেছলে না, বলে। এগুলো প্রশ্ন আসে তো, ওই যে বিভিন্ন সময় প্রশ্ন আসে। হুম। মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে? কে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন? মৃত্যুকালীন জবানবন্দি বলতে কি বুঝেন? 1 32 1 দ্বারা উল্লেখ করা আছে স্যার, মৃত্যুকালী হুম। জবানবন্দি বলতে বোঝায় কোনো ব্যক্তি মৃত্যুকালে কি কারণে তার মৃত্যুটা হচ্ছে এই মৃত্যুর কারণ সম্পর্কে যে বর্ণনা বা বিবৃতি দিয়ে দেন তাকে মৃত্যুকালীন জবানবন্দি বলা হয়। শোনো, এই কথাটা কখনো বই দেখে লিখতে চাও না, লিখতে গেলে ভেজাল হবে। তুমি লিখবা যে সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন শোনো, সব সময় প্রশ্ন লেখা শুরু করবা ধারা দিয়ে, কারণ অনেক সময় দেখা গেল যে তুমি প্রশ্নের উত্তরটা লিখছো, ধারাটা লিখতে পারো নাই, হঠাৎ করে পরীক্ষার সময় শেষ তোমার খাতাটা টানে নিছে, বা একজন অফিসার তুমি ডাইনে বামে ঘুরছো দেখে তোমার কাছ থেকে নিয়ে নিছে। বুঝতে পারছো? মানে বক্তব্যটা হলো যে এখানে কথাটা হবে এরকমই যে আহ আমরা যে কোনো প্রশ্ন ধারা দিয়ে শুরু করব, এই জন্য লিখবো যে সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা অনুযায়ী মৃত্যুকালীন জবানবন্দি বলতে বোঝায় কোনো ব্যক্তি তার মৃত্যুকালে, অর্থাৎ যে ঘটনার ফলে তার মৃত্যু ঘটতেছে, এই মৃত্যুর কারণ সম্পর্কে যে বর্ণনা দিয়ে থাকেন, সেটাই মৃত্যুকালীন জবানবন্দি। আমার কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। মৃত্যুকালীন জবানবন্দি কে লিপিবদ্ধ করতে পারে? আমরা লিখবো পিআরবি 266 বিধিতে উল্লেখ করা আছে, পিআরবি 266 বিধিতে উল্লেখ করা আছে মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন হাসপাতালের চিকিৎসক, একজন ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার কিংবা প্রয়োজন অনুযায়ী যে কোনো ব্যক্তি মৃত্যুকালীন জবানবন্দি লিপিবদ্ধ করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। এগুলো স্মরণ রাখবা। শোনো, তোমরা প্রশ্নের উত্তর দিচ্ছ, হঠাৎ করে যদি দেখো যে দুই একটা প্রশ্ন চলে আসছে যেটা তোমরা পড়ো নাই, আনকমন, তো এটা তোমাদের যতটুকু মনে থাকে সেভাবে লিখে দিলে ওই আনকমনের জন্য তুমি ভালো রেজাল্ট করবা। হ্যাঁ, এই জন্য আগে চেষ্টা করবা পড়ার জন্য। কারণ শিখতে তো সমস্যা নেই। না স্যার। আচ্ছা, বৈরী সাক্ষ্য কাকে বলে? বৈরী সাক্ষ্যের একটা কথা বলি, সাক্ষ্য আইনের 154 ধারা অনুযায়ী বৈরী সাক্ষ্য বলতে বোঝানো হয়েছে, অর্থাৎ তুমি একজন সাক্ষীকে ডেকে আনছো তোমার পক্ষে বলার জন্য, সে যখন আদালতে দাঁড়িয়ে তোমার পক্ষে না বলে আসামির পক্ষে বলবেন, তখন এই ধরনের সাক্ষীটাকে আদালত অবাঞ্ছিত বা বৈরী ঘোষণা করতে পারেন। আমার কথা বুঝতে পারছো? স্যার, হ্যাঁ। এই বৈরী শব্দের অর্থটা কি, মানে অর্থাৎ মানে অগ্রহণযোগ্য নাকি, বিষয়টা মানে কি বৈরী বৈরী মানে শব্দটা? তোমাকে বাদ দেওয়া। বাতিল বাতিল। দেখতে পাচ্ছ তোমাকে দেখে তো কোনো জি কথাই শুনবো না তুই আইন থেকে। কারণটা হলো ওই বৈরী সাক্ষী এখন মনে করো মামলা তো ক্ষতি হতে পারে, এ কারণে। ক্ষতি হবে বংশ, হ্যাঁ। দরকার নাই। আমরা এই বৈরী সাক্ষীটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, তবে আমাদের এটা গুরুত্বপূর্ণ, এটা এই বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটি হলো যে মৃত্যুকালীন জবানবন্দি দাতা, অর্থাৎ মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দি প্রদানের পর যদি তিনি বেঁচে যান, তাহলে জবানবন্দির পরিণতি কি হবে? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ আমরা তো জানি 32-এর 1 ধারায় বলা আছে মৃত্যুকালীন জবানবন্দি, যে লোকের মৃত্যুর প্রশ্ন উঠছে, সে মৃত্যুর কারণ সম্পর্কে যে বক্তব্যটা দিয়ে থাকেন, এটা মৃত্যুকালীন জবান। কিন্তু সে জবানবন্দি দেওয়ার পরে বেঁচে গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে বেঁচে গেছে, তা বেঁচে গেলে এই বক্তব্যটা আদালতে গ্রহণযোগ্য কিনা। তো এই সাক্ষ্য আইনের 157 ধারা বলছে যে মৃত্যুকালীন জবানবন্দি প্রদানের পর যদি মৃত্যুকালীন জবানবন্দি দাতা বেঁচে যান, তাহলে এই জবানবন্দিটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না, তবে এটা বাদও যাবে না। তাহলে এটা কি হবে? সাক্ষ্য সমর্থনমূলক আইনের একশো দলিল। সাতান্ন ধারা অনুযায়ী সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? বুঝতে বুঝতে পারছি পারছি স্যার। স্যার। অর্থাৎ মৃত্যুকালীন এই জবানবন্দি দাতা জবানবন্দি প্রদানের পর সে যদি বেঁচে যায়, তাহলে কি জবানবন্দি বাদ হয়ে যাবে? না। মারা গেলে কিন্তু মৃত্যুকালীন জবানবন্দি, আর মারা না গেলে এই জবানবন্দিটাই সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে ব্যবহার করা যাবে, সাক্ষ্য আইনের 157 ধারা অনুযায়ী। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? হুম।
আমরা আজকে আলোচনা করব না, আজকে তোমার কথা শুনবো, কারণ কালকের থেকে আমাদের এই সড়ক পরিবহন যেহেতু আমাদের পড়াতে হবে ভালো করে, আমরা এর মধ্যে আর আলোচনা আনতেছি না। এখন বলো, কি বলার আছে তোমাদের? স্যার, হ্যাঁ বলো। স্যার একটা পরীক্ষা নিলে ভালো হয় না স্যার? না বাবা, এখন আর পরীক্ষা নিয়ে তোমাদের সময় নষ্ট করব না। তোমাদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন নাই। আমি যতটুকু পড়াইছি হয়তো একজন দুইজন তোমাদের উল্টাপাল্টা করতে পারে, এছাড়া তোমরা সবাই ভালো করবা, আমার বিশ্বাস। জি স্যার। কেউ তোমরা বাদ পড়বা না। একজন দুজনে যে রিয়াজ একটা ছেলে, এগুলো দিয়ে আমার কাজ হবে না, এগুলো দিয়ে কোনো ভেজাল করে লাভ নেই। ওর নাম কি রিয়াজ না কি জানি না, এই একটাকে রিমুভ করে দিলাম। অর্থাৎ পড়াশোনাটা তো পড়তে হবে। হাফিজ খারাপ করবে না, হাফিজ পাস করবে। আগে থাক পিছনে থাক, পাস করবে। বুঝতে পারছো? আমাদের সবাই পাস করবে এবং ভালো রেজাল্ট করবে। আমার বিশ্বাস আমাদের এই গ্রুপের লোকেরাই ভালো রেজাল্ট করবে। দোয়া করে স্যার আমাদের জন্য একটু। আচ্ছা বলো, কথা বলো, পরীক্ষা নেওয়ার দরকার নেই, অন্য কথা বলো। কি কারো কিছু স্যার, বলার আছে তোমাদের? হ্যাঁ বলো। রাকিব গ্রুপে একটা প্রশ্ন দিয়েছে স্যার। ওয়ারেন্ট ওয়ারেন্ট কত প্রকার ও কি কি? দাঁড়া দাঁড়া দাঁড়া। ও হ্যাঁ, ঠিক আছে। রাকিব, ওয়ারেন্ট কাকে বলে? শোনো, ওয়ারেন্ট কাকে বলে এর কোনো ধারা নাই, জেনে রাখবা। ওয়ারেন্ট বলতে কি বোঝেন? ওয়ারেন্টের বাংলা হলো পরোয়ানা। হুম। পরোয়ানা হলো আদালতের হুকুমনামা, অর্থাৎ পরোয়ানার কোনো উদাহরণ নাই। আমরা লিখবো পরোয়ানা বলতে আদালতের আদেশনামাকে বোঝায়, এর কোনো ধারা নেই নির্দিষ্ট। বুঝতে পারছো? আমার কথা কি বুঝতে পারছো? বলছি স্যার। স্যার, আচ্ছা, যখনই প্রশ্ন আসবে গ্রেপ্তারি পরোয়ানা, তখন মনে করতে হবে 75 ধারা। পরোয়ানা কত প্রকার? পরোয়ানা দুই প্রকার। যদি কখনো প্রশ্ন আসে যে পরোয়ানা কত প্রকার, পরোয়ানা দুই প্রকার। একটা হলো জামিনযোগ্য পরোয়ানা, একটা জামিনের অযোগ্য পরোয়ানা। এখন ঘটনাটা হলো, এটা নির্ভর করবে প্রশ্নকর্তার উপরে। প্রশ্নকর্তা যদি মনে করে যে না, আমি উত্তরটা এইটা নেব না, আমি উত্তরটা নেব প্রশ্ন অনেকগুলা। কারণ একটু আগেই তো আমি বললাম, পরোয়ানা বলতে বোঝায় আদালতের আদেশ না। তা আদালত তো বিভিন্ন বিষয়ে আদেশ দিতে পারে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটা কেন মেনে নিব? তাই না? জি স্যার। এই জন্য আসলে কিছু কিছু প্রশ্ন আসে, প্রশ্নকর্তার উপরে নির্ভর করতে হবে। জেনে রাখবা, পরোয়ানা, তল্লাশি, এগুলোর কোনো নির্দিষ্ট ধারা নাই। বুঝতে পারছো রাকিব? বলছি স্যার, কিন্তু পরোয়ানা এখানে বলছে যে পরোয়ানা বলতে কি বোঝায়, আর পরোয়ানা কত প্রকার? পরোয়ানা যদি প্রকার ভেদে যায় পরোয়ানা তাহলে যদি এরকম তো। প্রশ্ন আসে, শোনো, যদি কখনো প্রশ্ন আসে পরোয়ানা বলতে কি বোঝায়, তখন আমরা লিখবো পরোয়ানা হলো আদালতের আদেশনামা। আর পরোয়ানা দুই প্রকার: জামিনযোগ্য পরোয়ানা, জামিনের অযোগ্য পরোয়ানা। কারণ যেভাবে প্রশ্ন সেভাবে উত্তর। আমার কথা বুঝতে পারছো? বুঝছি স্যার। এখানে কার গাইডে কি লেখা আছে এটা দেখার বিষয় না। আগে তো স্যার, স্যার আমরা। হ্যাঁ রাজলক্ষ্মী বলো। স্যার অনেক গাড়ি দেওয়া আছে পরোনা 10 প্রকার, 12 প্রকার, 9 প্রকার, এগুলো কি স্যার? দেখো, পরোয়ানা কোনো প্রকারের ঠিক নাই। তুমি গ্রেপ্তারি পরোয়ানা দিলা, হুলিয়া দিলে, এটা দিলা, সমন দিলা, আবার আদালত তোমাকে কোনো বিষয় জানার জন্য তলব করলো, সেটাও তো পরোয়ানা। শোনো, একটা কথা জেনে রাখবা, এই কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আমাদের লোকজন, হুম, আমাদের লোকজন সঠিক জানে না। তোমরা একটা জিনিস লাইনে থাকো। স্যার, পরোয়ানার বিষয়টি যদি কখনো আসে, পরোয়ানা হলো আদালতের হুকুমনামা, আদেশনামা। সেটি লিখিত আকারে একখানা আদালতের অর্ডার শিট, যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ বলো। স্যার পুলিশ আইনে নিবর্তনমূলক ব্যবস্থা মানে কত দ্বারাই বোঝায় আসলে নিবর্তনমূলক? পুলিশ আইনের নিবর্তনমূলক ব্যবস্থাটা শুধুমাত্র 23 ধারার কয়েকটা বিষয় বলা আছে। 23-4-5 এখানে বলা আছে যে পুলিশ অপরাধ নিবারণ করিবার জন্য ব্যবস্থা নেবেন, আর কিছু নাই এখানে। নিবর্তনমূলক কাকে বলে? যে কোনো তখন যাতে না ঘটতে পারে শোনো, সংক্ষিপ্ত যে অপরাধ। কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে আগে বুঝতে হবে যে নিবর্তন কাকে বলে। নিবর্তনটা হলো যে যে ব্যবস্থা গ্রহণ করলে কোনো অপরাধ সংগঠিত হবে না।
তো এখানে এই পুলিশ আইনের মধ্যে যে কথাটি বলেছে যে পুলিশ গ্রেপ্তারযোগ্য আসামিকে গ্রেপ্তার করবেন, ভালো কথা। আর আর একটা কথা বলেছে যে পুলিশ তার অপরাধ নিবারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। পুলিশ অপরাধ নিবারণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, এই একটা বিষয়। তো পুলিশের এখানে এই নিবারণমূলক যে ব্যবস্থাগুলো, নিবারণমূলক ব্যবস্থাগুলো কিন্তু অন্য কোনো বিষয় না, যে এই ধারা অনেকগুলো ধারার বিষয় না কিন্তু এখানে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এই যে পুলিশের নিবারণমূলক ব্যবস্থা আমরা যদি দেখি, দেখো কোন আইনে তুমি যাবা, তুমি তো কোনো আইনে খুঁজে পাবা না যে এই আইনের বিধানে নিবারণমূলক ব্যবস্থার কথা বলা আছে। দেখো আমি যদি এখন দেখি, দেখো পুলিশ আইনের 23 ধারায় কি বলা আছে। পুলিশ আইনের 23-এর মধ্যে বলা হয়েছে যে দেখো, পুলিশ কোনো অপরাধ সংগঠিত হলে বা আশঙ্কা থাকিলে, মানে আশঙ্কাটাই হলো নিবারণমূলক ব্যবস্থা, তাহলে কি করবেন তিনি? এটা প্রতিরোধের ব্যবস্থা করবেন। সর্বসাধারণের বিরক্তিকর কাজ, পাবলিক নিউইসেন্স নিবারণ করা। অপরাধের বৃত্তান্ত উদ্ঘাটন বা অনুসন্ধান করা, এটা কিন্তু না। অপরাধীকে বিচারতে আদালতের সোপর্দ, এটাও কিন্তু না। তার মানে এখানে নিবারণমূলক ব্যবস্থা এখানে কেউ, অনেকে আবার 31 ধারা দিচ্ছে, তাই না? নিবারণমূলক ব্যবস্থা জি স্যার। কি আছে নাকি? শোনো, এই সবগুলোতেই কিন্তু পুলিশ আইনের যে নিবারণমূলক ব্যবস্থা আছে, 54 ধারায় কিন্তু কোনো 34 ধারা কিন্তু কোনো নিবারণমূলক ব্যবস্থা না। এটা জানো তো? না, 34 হলো সংগঠিত অপরাধ। আমি বলে লাভ নেই এখন, যে ওরা ভুল লেখছে তুমিও ভুল পড়বে না, আমি কি বলবো তোমার কম। স্যার, হ্যাঁ বলো সারাদিন। স্যার স্যার, ওই যে 36 ধারাটা স্যার, এটা আমলযোগ্য অপরাধ না স্যার? এটা অযোগ্য আমলের অযোগ্য অপরাধ, এটা আমলের অযোগ্য অপরাধ, স্যার, বিনা এটা জি আমলের স্যার। অযোগ্য অপরাধ। আমার কথা বুঝছো? বুঝতে পেরেছি। দুটো একটা জি স্যার, সংক্ষিপ্ত বুঝছি স্যার। ও স্যার। কারো কি আর কিছু বলার আছে? না স্যার। কোনো আলোচনা হলো না। তোমরা একটা জিনিস মনে রাখবা, তোমাদের এখন কিন্তু কাজ বইয়ের সাথে সম্পর্ক সৃষ্টি করা। যাই হোক, ভালো থাকো সবাই, কথা হবে, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে, ঠিক আছে? স্যার ভিডিওটা তো তাড়াতাড়ি আপলোড দিয়ে দিন, আর একবার দেখতে হবে রাতে। কিছুই তো পড়াইলাম না, কি দেখবা? ঠিক আছে, থাকো।